Today we are going to talk about motion in a plane. Okay, now you see in this chapter the main thing is physical quantity. What is a physical quantity? Without defining physical quantity we cannot directly enter to this chapter, because this chapter is basically focused on scalars and vectors, and both are what? Physical quantity. Now what is a physical quantity? How can you define physical quantity? A physical quantity is such a thing which can be measured directly or indirectly. এবার তুমি বলতে পারো স্যার why you have said indirectly, ঠিক আছে, তাহলে তোমাকে বলবো তুমি একটা ইরেগুলার শেপের স্টোন নাও বা এমন একটা অবজেক্ট নাও যেটার শেপটা ইরেগুলার, যার জন্য তুমি ভলিউম বের করার জন্য ডাইরেক্ট কোনো ফর্মুলা ইউজ করতে পারবে না। তো তার জন্য তুমি কি করে কোন মেথড ইউজ করবে ভলিউম বের করার জন্য? তার ভলিউম বের করার জন্য কোন ফর্মুলা তুমি ইউজ করবে বা কোন মেথড ইউজ করবে? তোমার কাছে তো কোনো ফর্মুলাই জানা নেই। তার জন্য মেজারিং সিলিন্ডার নিতে হবে। মেজারিং সিলিন্ডার নিয়ে মেজারিং সিলিন্ডারের মধ্যে প্রথমে কি করতে হবে? মেজারিং সিলিন্ডারের মধ্যে কিছুটা ওয়াটার নিতে হবে। সে এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম অফ ওয়াটার। এরপর তোমাকে অবজেক্টটাকে এখানে রাখতে হবে, রেখে দেখতে হবে ওয়াটার লেভেল এখান থেকে কতটুকু রেজ করেছে, এতটুকু রেজ হয়ে এখানে গেছে V2। সো অবভিয়াসলি the irregular object which one you have kept inside the measuring cylinder, its volume will be what? V is equal to V2 minus V1। তো তার ভলিউম পেয়ে গেছো, তো তার যে ভলিউমটা মেজার করেছো এটা ইনডাইরেক্টলি মেজার করেছো তো নাকি ডাইরেক্টলি মেজার করেছো? ইনডাইরেক্টলি। এই জন্য আমি বলেছি যেই জিনিসগুলিকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মেজার করা যায় সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা আমাকে এখানে বলো তো স্টোনকে মেজার করেছো না তার ভলিউমকে মেজার করেছো? স্টোনটা ফিজিক্যাল কোয়ান্টিটি না তার ভলিউম ফিজিক্যাল কোয়ান্টিটি হবে? এখানে ভলিউম। ঠিক আছে, আমরা অনেকে বলি যে আমরা মিল্ক মাপি, ওয়াটার মাপি। আমরা ওয়াটার আসলে মাপি না, ওয়াটারের ভলিউমকে মাপি। তার ইউনিটটা একটু চিন্তা করো তুমি, লিটার। যখন মিল্কম্যান বাড়িতে এসে মিল্ক দিয়ে যায় তখন ক্যান দিয়ে মেপে দে তো নাকি না মেপে দে? হ্যাঁ, যদি আমরা বলি মিল্ককে মেপে দে তাহলে ভুল, মিল্কের ভলিউমকে মেপে দে। তো ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন প্রথমে আমরা লিখব the quantities which can be measured directly or indirectly are known as physical quantities। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুইটা পার্টে ডিভাইড করব ডিপেন্ডিং আপন দেয়ার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ঠিক আছে, যেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নেই তাদেরকে বলবো আমরা স্কেলার কোয়ান্টিটি। আর যেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন এই দুইটাই আছে, এবং যারা ভেক্টর এডিশন ল ফলো করে, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তোমরা যে এডিশন ল 1 + 1 2, 2 + 3 5, এই যে এডিশনের প্রসেস এগুলিকে বলা হয় স্কেলার এডিশন। ঠিক আছে, স্কেলার এডিশন ল। ঠিক আছে, এবার ভেক্টরের এডিশনের জন্য স্পেসিফাইড কিছু ল আছে, তাদেরকে বলা হবে ভেক্টর এডিশন ল। যারা তোমার ভেক্টর এডিশন ল ফলো করে তাদেরকে বলা হবে ভেক্টর কোয়ান্টিটিজ। নাও উই আর গোয়িং টু গিভ দ্য এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি। দেখো তোমার সামনে অনেক এমন কোয়ান্টিটি আছে যাকে মেজার করা যায় এবং যার ম্যাগনিটিউডই এনাফ তার সম্বন্ধে কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য, ডাইরেকশনের দরকার নেই। যেমন মাস, যেমন ডিস্টেন্স, টাইম। এবার ডিস্টেন্সকে টাইম দিয়ে যদি ডিভাইড করো তাহলে পাবে স্পিড, ভলিউম, টেম্পারেচার। ঠিক আছে,
এই এটসেট্রা। দেখো তুমি একটা বিম ব্যালেন্স নিলে, ঠিক আছে, বিম ব্যালেন্স নিয়ে বিম ব্যালেন্সের একটা প্যানের মধ্যে তুমি স্ট্যান্ডার্ড ওয়েট রাখলে, আরেকটা প্যানের মধ্যে ওই সাবস্টেন্সটাকে রাখলে যার মাসটাকে মেজার করতে হবে, ঠিক আছে। এবার তুমি বিম ব্যালেন্স নিয়ে আস্তে আস্তে করে হাঁটো, এদিকে এমনভাবে হাঁটো যাতে বিম ব্যালেন্সটা যাতে ডিস্টার্ব না হয়। তুমি রাইট সাইডে মনে করো হাঁটছিলে আগে, এবার মনে করো এবার লেফট সাইডে হাঁটা শুরু করলে, তাহলে তুমি কি মাস সেম পাবে না ডিফারেন্ট পাবে? হ্যাঁ, কি পাবে? সেমই তো পাবে। এবার তোমার একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি অনেক বেশি স্পিডে মুভ করো কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট, তখন কিন্তু রিলেটিভিস্টিক কনসেপ্ট চলে আসবে। ফর দ্যাট স্পিড we are to introduce the concept of Einstein's theory of relativity, and in that case mass of the body will increase when the clock moves with the velocity comparable to the velocity of light, then the clock slows down. Understood? This concept is known as time dilation. এখন তুমি নর্মাল লাইফে থেকে নর্মাল সিচুয়েশনে থেকে তুমি যদি মনে করো আস্তে আস্তে হাঁটো, তোমার যদি স্পিড যদি অনেক কম থাকে, তখন তুমি যেদিকে খুশি সেদিকে মুভ করো না কেন, তোমার টাইমের মেজারমেন্টে কোনো প্রবলেম আসবে না। তার মানে ডাইরেকশন ম্যাটার করে না এই টাইমের মেজারমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। ডিস্টেন্সের মেজারমেন্টও কিন্তু তোমার ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না। মনে করো একটা অবজেক্ট এখান থেকে এখানে গেছে এই পাথ ফলো করে, তাহলে ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য অ্যাকচুয়াল পাথ। বুঝতে পারছো? তুমি তোমার খুশি মতো ডাইরেকশন চুজ করতে পারবে না। অবজেক্ট যেই পাথ ফলো করেছে সেই পাথেই তোমাকে পাথের লেন্থ মেজার করতে হবে। সেই পাথের লেন্থটা তোমার কি দেবে? ডিস্টেন্স দেবে। এরকমভাবে স্পিড, ভলিউম, টেম্পারেচার সব কিছুই কিন্তু স্কেলার কোয়ান্টিটিস, ঠিক আছে। ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল হবে তোমার ডিসপ্লেসমেন্ট, velocity, acceleration, force, etc. all are vector quantities. Okay, all are vector quantities. Now how can we justify that force is a vector quantity? It is very simple. Suppose you have considered a block resting on a horizontal surface and you are applying a pulling force in this direction. What do you expect? If the surface is smooth, the block will start moving towards right or left? Right, of course right. তার মানে এই ফোর্সের যে ইফেক্ট পাচ্ছি আমি, ঠিক আছে, এই ইফেক্টটা ম্যাটার করছে ফোর্স কোন ডাইরেকশনে অ্যাক্ট হচ্ছে বডির উপর। তার মানে বডির মধ্যে ডিসপ্লেসমেন্ট, বডির মুভমেন্ট হবে অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড। তাহলে ফোর্সের ডাইরেকশন ম্যাটার করছে, এখানে ম্যাটার করছে কি না? তাহলে এই এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি রিয়েল লাইফ সিচুয়েশনে এক্সিস্ট করে, যাদের ইফেক্ট সম্বন্ধে আমাদের যদি আইডিয়া পেতে হয় তাহলে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলির ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে তাদের ডাইরেকশন নিয়েও আমাদের ভাবতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? রিপ্রেজেন্টেশন of any vector quantity. Okay, suppose we are considering the example of velocity of a car, and the car is moving with the velocity of 40 km/h towards east. We are going to consider the example of velocity of a car, and it is what? 40 km/h towards east. Okay, and you have been asked to represent this velocity vector diagrammatically. Now what you need to do? You have to consider one arrow. The velocity vector of the car can be represented with the help of an arrow. Okay, the arrowhead should point towards east. Understood? And the tail of the arrow will indicate the point from where the velocity of the car starts. Got it? Yes. So before going to explain this, allow me to draw this east, west, north, south. Okay, now since the car is moving with velocity 40 km/h towards east,
we have to draw the arrow with the arrowhead towards east. Okay, so direction ম্যাটারটা আমরা হ্যান্ডেল করে ফেলেছি এখানে, বিকজ অ্যারোটার হেড তোমার ওই ইস্টের দিকে আছে, ঠিক আছে। এবার ম্যাগনিটিউড 40 km/h, এটাকে কি করে তোমার জাস্টিফাই করব? দেখো এই যে অ্যারোটার লেন্থই তোমাকে কি দেবে? 40 km/h, এই অ্যারোটার লেন্থ, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে তার টেল, অ্যারোর টেল, আর এটা হচ্ছে অ্যারোর হেড, ঠিক আছে। তাহলে ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে তোমার ও থেকে এর দিকে, ঠিক আছে। তুমি এটাকে স্টার্টিং পয়েন্ট ভাবতে পারো, আর এটাকে ওই পয়েন্ট ভাবতে পারো যেই পয়েন্টের দিকে ওই গাড়িটা বা কারটা অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস ইস্ট আছে, এই পয়েন্টটা, এটা ফাইনাল পয়েন্ট, এটা ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে 4টা ইকুয়াল পার্টে এই অ্যারোটাকে রিজলভ করে ফেলতে হবে, ঠিক আছে। 4টে ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে এই অ্যারোটাকে। 4টা ইকুয়াল পার্টে ডিভাইড করে প্রত্যেকটা পার্টকে তোমার ভাবতে হবে যে সে রিপ্রেজেন্ট করছে 10 km/h, ঠিক আছে। এটাও রিপ্রেজেন্ট করছে 10 km/h রিপ্রেজেন্ট করছে, এটাও 10 km/h রিপ্রেজেন্ট করছে, এটাও তোমার 10 km/h রিপ্রেজেন্ট করছে। তাহলে অ্যাজ এ হোল দিস অ্যারো ইজ রিপ্রেজেন্টিং হোয়াট? 40 km/h, and this velocity vector is pointing towards east. So in this way we have to use one arrow with arrowhead pointing towards the particular direction, understood, of a particular vector. Okay, and every time you have to remember one thing: the arrow whatever you have considered, the length of the arrow will be the magnitude of that very physical quantity for which you have drawn the arrow. Okay, যেমন ভেলোসিটির জন্য তুমি অ্যারোটা ড্র করেছো ও এটা, ঠিক আছে। তো ও এটার লেন্থটাই তোমার কি হবে? এটা হবে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে ভেলোসিটি ভেক্টরকে তুমি ডিনোট করবে ভি ভেক্টর দিয়ে, ঠিক আছে। ভি স্ট্যান্ডস ফর ভেলোসিটি ইজ ইকুয়াল টু ও এ ভেক্টর। ওকে, বুঝতে পেরেছো? যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে তোমাকে যদি লিখতে হয়, তাহলে ওই ভেক্টর কোয়ান্টিটিকে সিম্বলাইজ করার জন্য একটা লেটার বা একটা অ্যালফাবেট তোমাকে অ্যাজিউম করতে হবে, এবং ওই অ্যালফাবেটের উপর অ্যারো দিতে হবে। এই অ্যারোটা ডিনোট করছে যে অ্যালফাবেট দিয়ে তুমি যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে তুমি বোঝাতে চাইছো, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। দিস ইজ ইকুয়াল টু 40 km/h টুয়ার্ডস ইস্ট। এবার আমরা টাইপস অফ ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখানে অনেক ধরনের ভেক্টর কোয়ান্টিটি আমাদের সিলেবাসে আছে, একটা একটা করে আমরা আলোচনা করছি। সবার আগে আমাকে বুঝতে হবে ইউনিট ভেক্টর কি, ঠিক আছে। সবার প্রথমে আমাকে ইউনিট ভেক্টর সম্বন্ধে আলোচনা করতে হবে, বিকজ ইউনিট ভেক্টর যদি তুমি আগে না জানো, তাহলে অন্য ভেক্টরগুলি বুঝতে তোমার একটু প্রবলেম হবে, ঠিক আছে। বুঝতে পেরেছ? যদিও তোমার সিলেবাসে ইউনিট ভেক্টরটাকে একটু পরে এক্সপ্লেন করা হয়েছে, কিন্তু আমি সবার প্রথমে ইউনিট ভেক্টরকে এক্সপ্লেন করা পছন্দ করব, ঠিক আছে। না, হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর ইজ সাচ এ ভেক্টর হুইচ ইজ ইউজড টু স্পেসিফাই এ পার্টিকুলার ডাইরেকশন। ওর দায়িত্ব হচ্ছে একটা পার্টিকুলার ডাইরেকশনকে বোঝানো, দ্যাটস ইট। এবং তার ম্যাগনিটিউড কত হবে? 1 হবে সব সময়। বুঝতে পেরেছ? একটা ইউনিট ভেক্টর হচ্ছে ওই ভেক্টর যেই ভেক্টরের ম্যাগনিটিউড এভরি টাইম উইল গেট 1, ওকে। এবং ওই ভেক্টরকে ইউজ করা হবে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনকে বোঝানোর জন্য, ঠিক আছে। বুঝতে পেরেছ? ইট ইজ সাচ এ ভেক্টর হুজ magnitude is unity. Unity means what? 1. And it represents a particular direction. Okay. Now how to represent a unit vector? What will be the answer? See,
suppose we are considering velocity vector. This is the velocity vector, v vector, and this arrow is representing what? Velocity vector. Okay, so what will be the unit vector along the direction of this velocity vector? This can be represented by v cap. Every time you need to use one cap over the letter or over the alphabet, with the help of which you are going to identify a particular vector. Okay, v লেটারটা বা v অ্যালফাবেটটা তুমি এখানে ইউজ করছো ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে v লিখে v এর উপর একটা ক্যাপ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে v ক্যাপটা কি? v ক্যাপটা হচ্ছে v ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা দেখো আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই পয়েন্টটা মনে করো ও, এই পয়েন্টটা মনে করো পি। সো v ভেক্টর ইজ হোয়াট? ওপি ভেক্টর। ও দিয়ে তুমি টেলকে রিপ্রেজেন্ট করছো, আর পি দিয়ে তুমি ওই অ্যারোটা যেটা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে তার হেডকে রিপ্রেজেন্ট করছো বা শো করছো। তাহলে ভেলোসিটি ভেক্টর হবে ওপি ভেক্টর। ওকে, এবার এই ভেলোসিটির দুইটা পার্ট থাকবে, মনে রাখবে। একটা হচ্ছে ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে কি ডাইরেকশন। তাহলে ম্যাগনিটিউড তো আমি বলেছি যে এইটা লেন্থ হবে, লেন্থ অফ দ্য অ্যারো। সো দ্যাট ইজ represented by mod OP vector. Mod means what? Mod OP vector is representing magnitude of velocity vector. Magnitude of velocity vector. Magnitude. Clear? And the direction of this velocity vector will be OP cap. O থেকে P এর দিকে ইউনিট ভেক্টর। এবার O থেকে P এর দিকে ইউনিট ভেক্টর হচ্ছে V cap. So instead of writing mod OP vector, we can write mod V vector, and OP cap can be replaced by V cap. So this is the representation of a vector with the help of its magnitude and unit vector. Okay, understood? And here mod V vector is representing magnitude of velocity vector. Okay, আমি যদি এক্সাম্পল নেই, এই আগের এক্সাম্পলটাই আমি যদি বলি একটা কারের ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস ইস্ট, তাহলে ভি ক্যাপ রিপ্রেজেন্ট করবে টুয়ার্ডস ইস্টকে, আর মড ভি ভেক্টর রিপ্রেজেন্ট করবে 40 কিলোমিটার পার আওয়ারকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছ? 40 কিলোমিটার পার আওয়ারটা এই মড ভি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্টেড হবে, আর টুয়ার্ডস ইস্ট মানে ইস্টের দিকে এই জিনিসটা বোঝানোর জন্য ভি ক্যাপ আসবে। ঠিক আছে, ইউনিট ভেক্টরের একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব। মনে করো লেফট টু রাইট এই ডাইরেকশনকে শো করার জন্য তুমি ইউনিট ভেক্টর এ ক্যাপ চুজ করেছ, তাহলে তার প্যারালাল ডাইরেকশনে সবসময় সেম ইউনিট ভেক্টর ইউজ করতে হবে। এই যে প্যারালাল ডাইরেকশনে সেম ইউনিট ভেক্টর। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? The concept is the unit vector a cap is used to identify the direction from left to right. For this one also same unit vector will come, because this vector is also showing left to right, this vector is also showing left to right, so all will have same unit vector. Understood? Instead of writing a cap, if you write here b cap, then it must be this one, b cap is equal to a cap. Okay, another thing you have to remember, if you consider any direction along x-axis, for that very direction the universal unit vector is I cap. Okay, if you consider y-axis or parallel to y-axis, as I have already said here, okay, then you need to consider what? J cap. If you are considering the direction along z-axis, then for that very direction you have to use the unit vector k cap. Okay, I cap, j cap and k cap, these are the unit vectors along positive direction of x-axis, y-axis and z-axis respectively, and we are bound to write these unit vectors whenever we will consider x, y and z-axis while solving the numerical, because these unit vectors are universally accepted, and these unit vectors are also known as rectangular or orthogonal unit vectors. Why? Because you can see here all the unit vectors are
mutually perpendicular to each other, as because all the three axes are mutually perpendicular to each other. Okay, so considering this fact, we have to remember that I cap, j cap and k cap will be mutually perpendicular to each other. Okay, এখানে একটা জিনিস লিখেছি যে ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর ইজ ইউনিটি, এটা আমরা এবার শো করব। ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর ইজ unity, there is 1, means we are going to show that mod a cap is equal to 1. ওকে, আমরা এখন জানতে পেরেছি যে কোনো একটা ভেক্টরকে এইভাবে লেখা যায়, তার ম্যাগনিটিউড আর তার ডাইরেকশনে ইউনিট ভেক্টর দিয়ে লেখা যায়। তো এইভাবে না, তোমাদের কোনো প্রবলেম আছে এইভাবে লিখলে? আচ্ছা, এবার দেখো আমরা যদি লেফট সাইডে মড সিম্বল ইউজ করি, তার মানে আমি কি পাচ্ছি? লেফট সাইডে স্কেলার পাচ্ছি। যখনই কোনো একটা ভেক্টরের উপর মড ইউজ করা হবে তখন ওই ভেক্টরটা স্কেলারে কনভার্ট হয়ে যাবে। তার মানে যখনই আমরা মড ইউজ করছি তখন আমরা শুধুমাত্র তার ভ্যালুর উপর ফোকাস করছি, তার ম্যাগনিটিউডের উপর ফোকাস করছি, তার ডাইরেকশনের কথা আমি ভুলে যাচ্ছি। এটা কি রে? এটা হচ্ছে এই ভেক্টরের ডাইরেকশন, ঠিক আছে? যেমন এখানে আমি লিখে নিই যে এটা মনে করো এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এই অ্যারোটার লেন্থ হচ্ছে মড এ ভেক্টর, আর এই এরর হেডটা যেই দিকটাকে পয়েন্ট করছে ওই দিকে ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্যাপ। ক্লিয়ার? তো আমি লেফট সাইডে মড নিয়ে নিচ্ছি, মানে কি আমি টোটালি ফোকাস করছি এই ভেক্টরটার ম্যাগনিটিউডের উপর। মড কার কার উপর অ্যাপ্লাই হয়? তিনটা জিনিসের উপর মড অ্যাপ্লাই হয়। একটা হচ্ছে ভেক্টরের উপর মড অ্যাপ্লাই হয়, সেটা স্কেলারে কনভার্ট হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে যদি কোনো নেগেটিভ জিনিসের উপর মড অ্যাপ্লাই হয় সেটা পজিটিভ হয়ে যায়, যেমন মড -2কে আমরা লিখতে পারবো 2। আর আরেকটা জিনিস যেটা তোমরা ম্যাথসে পাবে, কমপ্লেক্স কোয়ান্টিটির উপর মড অ্যাপ্লাই হয়, এটা রিয়েল নাম্বারে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? তো ওই থার্ড যে কেসটা, যেটা কমপ্লেক্স নাম্বারের উপর বেস করে আমি বললাম, এই থার্ড কেসটা আমরা এখন আলোচনা করব না। আমরা এটা পাবো ফিজিক্সে, আর এটা পাবো ভেক্টরের উপর মড অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে লেফট সাইডে যদি আমি মড অ্যাপ্লাই করি তাহলে ইকুয়াল টু রাইট সাইডেও মড অ্যাপ্লাই করতে হবে। তাই যেই জিনিসটা অলরেডি স্কেলার হয়ে বসে আছে, ডাবল মড দেওয়ার দরকার আছে, এটা তো অলরেডি পজিটিভ কোয়ান্টিটি। দেখো 2 লিখা আর মড 2 লিখা তো একই কথা। মড 2 তোমাকে কি দেবে? 2ই দেবে, ঠিক না? তাহলে এটা অলরেডি মড হয়ে বসে আছে, মানে স্কেলার হয়ে বসে আছে। তাহলে আমার এই লেফট সাইডে যে মড অ্যাপ্লাই করেছি এটার করসপন্ডিং যে মড রাইট সাইডে অ্যাপ্লাই করব, এটা কার উপর হবে? এ ক্যাপের উপর হবে না? তাহলে এটা কি হবে? মড এ ক্যাপ। তো এখান থেকে আমরা কি পাই? মড এ ক্যাপ ইজ ইকুয়াল টু মড এ ভেক্টর বাই মড এ ভেক্টর। দিস ইমপ্লাইজ মড এ ক্যাপ ইজ ইকুয়াল টু 1। আন্ডারস্টুড? আশা করি বুঝতে পেরেছো এটা। এবার ইউনিট ভেক্টরকে আমি অন্যভাবে ডিফাইন করব। দেখো, ইট ইজ অলসো ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ দ্য ভেক্টর টু ইটস ম্যাগনিটিউড। মানে যেই ভেক্টরের ডাইরেকশনে তুমি ইউনিট ভেক্টর বের করবে সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে ওই ভেক্টরের দিকে তুমি কি পাবে? ইউনিট ভেক্টর পাবে। তাহলে এই যে ডেফিনেশন, এই ডেফিনেশনের উপর বেস করে আমি ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতে পারবো কোনো একটা ভেক্টরের ডাইরেকশনে। তোমাকে একটা ভেক্টর যদি প্রোভাইড করে দেয় নিউমারিক্যালে, আর যদি বলে ফাইন্ড আউট দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডাইরেকশন অফ দিস ভেক্টর, তখন কিন্তু এই কনসেপ্টটাই তোমার ইউজ করতে হবে। ঠিক আছে? তো ম্যাথামেটিক্যালি উই ক্যান রাইট, ম্যাথামেটিক্যালি we can write a cap is equal to a vector by mod a. Understood? Now the second one is position vector. এটা নামের মধ্যেই ডেফিনেশন লুকিয়ে আছে, ঠিক না? এটা হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরকে ইউজ করে কোনো একটা অবজেক্টের রেস্টে থাকুক অথবা মোশনে থাকুক, সেই অবজেক্টের পজিশনকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে? ডিপেন্ডিং আপন দ্য মুড অফ মোশন অফ এনি অবজেক্ট দেয়ার আর 3 কাইন্ডস অফ পজিশন ভেক্টরস। ওকে? যদি কোনো একটা অবজেক্ট
একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করে, তাহলে তার পজিশনকে আইডেন্টিফাই করার জন্য ওয়ান ডাইমেনশনাল পজিশন ভেক্টরকে ইউজ করতে হবে। যদি কোনো একটা অবজেক্ট প্লেনে চলে, প্লেন বলতে কোনো একটা এরকম ভার্টিক্যাল ওয়ালের মধ্যে যদি মুভ করে, তাহলে আমাদের টু ডাইমেনশনাল পজিশন ভেক্টরকে নিয়ে ডিল করতে হবে। যদি কোনো একটা অবজেক্ট স্পেসে মুভ করেছে, যেমন বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই অর এরোপ্লেন ইজ মুভিং ইন দ্য স্কাই, দেন থ্রি ডাইমেনশনাল পজিশন ভেক্টরের কনসেপ্ট ইউজ করতে হবে। তাহলে চলো একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি। আগে ডেফিনেশন লিখবো, এটা ডেফিনেশন তোমরা লিখো। ইট ইজ সাচ এ ভেক্টর হুইচ ইজ ইউজড, it is such a vector, I am writing here, it is such a vector which is used to identify the location of any object. This object may be at rest or may be in motion. আন্ডারস্টুড? আচ্ছা, এবার দেখো ওয়ান ডাইমেনশনাল, এটার তিনটা কেস আছে, এটা পড়ছি আমরা। ওয়ান ডাইমেনশনাল পজিশন ভেক্টর, প্রত্যেকটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে পড়ার চেষ্টা করব। মনে করো এখানে একটা ট্রি আছে, ঠিক আছে? এই ট্রির সঙ্গে একটা দড়ি বাঁধা আছে এবং দড়িটা একটা পোস্টের সঙ্গে ফিক্স করা আছে, ঠিক আছে? আর একটা অ্যান্ট, পিঁপড়া এই ট্রি থেকে হাঁটতে 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 এখানে গেল। এই পয়েন্টটাকে তুমি স্টার্টিং পয়েন্ট ভাবো অ্যান্টের। ও অ্যান্টটা মুভ করছে কোন দিকে? পার্টিকুলার একটা ডাইরেকশানে। দড়ির বাইরে গিয়ে তো আর অ্যান্ট মুভ করতে পারবো না। অ্যান্টের কি পাখা আছে যে উড়ে উড়ে যাবে পাখির মতো? না। এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট এবং এটা হচ্ছে তার লোকেশন আফটার টাইম সে টি, অ্যান্ড দিস ওয়াজ দ্য লোকেশন ওয়েন টাইম ওয়াজ 0। ওকে, এইবার টি টাইম পর অ্যান্টের লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য আমার যে পজিশন ভেক্টরটা ইন্ট্রোডিউস করতে হবে এখানে, সেই পজিশন ভেক্টরকে বলা হবে ওয়ান ডাইমেনশনাল পজিশন ভেক্টর, ঠিক না? পজিশন ভেক্টরকে ডিনোট করার জন্য আমরা যেই অ্যালফাবেটটা ইউজ করি সেটা হচ্ছে স্মল আর। Okay, smaller vector will be OP vector, and if we consider this direction as positive x-axis, okay, so our unit vector along positive x-axis will be I cap. Now what will be the position vector here? This will be the product of mod OP and I cap. What is mod OP representing here? Mod OP vector is representing the magnitude of position vector, okay, and I cap is representing the direction along which the ant is moving. Understood? So if we assume that this length is x from O to P, if we assume this length is small x, then we can write r vector equal to x I cap, isn't it? Yes. Only one coordinate will come, and hence it is known as one dimensional position vector. Clear? Yes. Two dimensional position vector. আমরা সেম এক্সাম্পল কনসিডার করব। আমরা আবার একটা অ্যান্টের কথা চিন্তা করব, যে অ্যান্টটা একটা ভার্টিক্যাল ওয়ালে মুভ করছে। এবার দড়ির উপর দিয়ে হাঁটছে না, ওয়ালে মুভ করছে, ঠিক আছে? তাহলে ওয়াল হচ্ছে টু ডাইমেনশনাল রিজিয়ন। তাহলে একটা ওয়ালের মধ্যে অ্যান্ট মুভ করছে, তো তার মোশনকে অ্যানালাইসিস করার জন্য আমার কয়টা কোঅর্ডিনেট দরকার? দুইটা কোঅর্ডিনেট। তাহলে দুইটা কোঅর্ডিনেটের জন্য কয়টা অ্যাক্সিস দরকার হবে? দুইটা অ্যাক্সিস দরকার হবে। তাহলে এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমকে বলা হবে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে দুইটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থাকবে। একটা হচ্ছে ও এক্স আর একটা হচ্ছে ও ওয়াই, ঠিক আছে? এইদিকে ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ আর এইদিকে ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। বুঝতে পারছো? একটা অ্যান্ট মনে করো এই পয়েন্ট থেকে হাঁটতে শুরু করেছিল, এ পয়েন্ট থেকে, এটা এইভাবে হাঁটতে হাঁটতে সে এখানে গেল বি পয়েন্টে। এটা ছিল টাইম ইকুয়াল টু 0-তে তার লোকেশান, এটা হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু টিতে তার লোকেশান, অ্যান্টের লোকেশান, ঠিক আছে? এবার টি টাইম পর অ্যান্টের পজিশন ভেক্টর কী হবে? পজিশন ভেক্টর
This will be the straight line connecting the origin of the coordinate system to the final point. Understood? That is the point at which the ant is actually present after time t. Understood? So it will start directing from O and it will be pointing towards B. So here position vector of the ant moving in the wall will be OB vector. Okay, now you are to identify the coordinate of this point, final point. Let it be x, y. তো বি পয়েন্টে যদি তোমাকে পৌঁছাতে হয় তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস তোমাকে মুভ করতে হবে কতটুকু মুভ করতে হবে, ওই যে দিয়েছে ফার্স্ট কোঅর্ডিনেট এক্স আপ টু এক্স ইউনিট, অ্যান্ড দেন ইউ আর টু স্টার্ট মুভিং প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আপ টু হোয়াট এক্সটেন্ট, আপ টু ওয়াই। ঠিক আছে, তাহলে তুমি কোথায় পৌঁছে যাবে, একদম বি পয়েন্টে পৌঁছে যাবে। এই যে বুঝতে পারছো, এই সাইডটা হবে তোমার ওয়াই অ্যাক্সিসে প্যারালাল এবং লেন্থ অফ দিস লাইন উইল বি হোয়াট, ওয়াই। মনে করো এটা ও, এটা মনে করো হচ্ছে তোমার পি, এখান থেকে একটা লাইন টানো যাতে ওয়াই অ্যাক্সিসের উপর লাইনটা পারপেন্ডিকুলার হয়, এটা মনে করো কিউ। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমি পাচ্ছি ওপি হচ্ছে তোমার স্মল এক্স আর পিবিটা হচ্ছে তোমার ও কিউ এর সমান, বিকজ ও পি বি কিউ ইজ এ রেক্টেঙ্গেল। ঠিক আছে, তাহলে এটা কার সমান হবে, ওয়াই এর সমান হবে। বুঝতে পারছো? দেখো যখন কোঅর্ডিনেট সিস্টেম তোমার কাছে থাকবে তখন তোমার কাছে কিছু রেস্ট্রিকশন চলে আসবে। ইউ আর টু মুভ আইদার অ্যালং দ্য অ্যাক্সিস অর প্যারালাল টু দ্য অ্যাক্সিস। এই দুইটা ওয়ে ছাড়া আর কোনো ওয়ে নেই ওই পয়েন্টে পৌঁছানোর জন্য। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে যেতে হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল, অর্থাৎ প্রথমে যেতে হবে এক্স অ্যাক্সিসের দিকে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। কতটুকু যেতে হবে, আপ টু দ্য ডিস্টেন্স এক্স। কোন দিকে যেতে হবে, যেদিকে আই ক্যাপ আছে। এরপর তোমাকে কোন দিকে যেতে হবে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আমি বলেছিলাম কোনো একটা ডাইরেকশন ইউনিট ভেক্টর যদি এ ক্যাপ হয় তার প্যারালাল ডাইরেকশন ইউনিট ভেক্টর সেম থাকবে। এই ডাইরেকশনটা যেহেতু ওয়াই অ্যাক্সিসে প্যারালাল তাহলে এই ডাইরেকশন ইউনিট ভেক্টর হবে জে ক্যাপ। কতটুকু যাব, আপ টু হোয়াট ডিস্টেন্স, ওয়াই, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বোঝানোর জন্য জে ক্যাপ। দিস ইজ ইয়োর টু ডাইমেনশনাল পজিশন ভেক্টর। এইভাবে আমরা অ্যান্টের পজিশনকে আইডেন্টিফাই করতে পারি এট এনি টাইম টি, বিকজ এট এনি টাইম টি অ্যান্টটা কোন কোঅর্ডিনেটে আছে, এক্স কমা ওয়াই কোঅর্ডিনেটে আছে। তাহলে এক্স কমা ওয়াই এই কোঅর্ডিনেটের উপর বেস করে যে টু ডাইমেনশনাল পজিশন ভেক্টর হবে সেটার চেহারাটা কেমন হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, এবার যদি এখানে একটা এক্সাম্পল দাও 1,2 যদি হয় তাহলে তুমি কি লিখবে, আর ভেক্টর ইকুয়াল টু 1 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, অর ইউ ক্যান রাইট আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। 1 লেখার দরকার নেই। এখানে যদি কোনো একটা মানে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কোঅর্ডিনেট যদি এমন হয় -2,3 তাহলে তার পজিশন ভেক্টর কি হবে, -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। ফিনিশড। আন্ডারস্টুড? 3 নাম্বারটা হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল পজিশন ভেক্টর। এক্সাম্পল কি বলেছিলাম, বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। ঠিক আছে, এটা একটা স্পেস, 3 ডাইমেনশনাল স্পেস। তাহলে আমার কয়টা কোঅর্ডিনেট এখানে কনসিডার করতে হবে, 3টা কোঅর্ডিনেট কনসিডার করতে হবে রে। এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, এটা মনে করো জেড। এক্স ওয়াই জেড তুমি তোমার সুবিধা মতো চুজ করলে হবে না, এটা রাইট হ্যান্ডেড স্ক্রু রুল ফলো করবে। এক্স থেকে এখানে একটা স্ক্রু ধরো, এখানে অরিজিনে এক্স থেকে ওয়াইয়ের দিকে স্ক্রুটাকে ঘুরাও, স্ক্রু হেড যেদিকে যাবে সেদিকে জেড অ্যাক্সিস হবে। আরেকটা সিস্টেম আছে দেখো, সাপোজ you are making the curl of the fingers, 4 fingers of your right hand except thumb, okay, and you are going to turn these 4 fingers starting from the direction of x axis towards the direction of y axis, then your thumb will point out the direction of positive z direction. Understood? একটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল আর একটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। এই দুইটা ফলো করে এক্স ওয়াই আর জেড আমাকে ডায়াগ্রামে দেখাতে হবে। দিস উইল বি আওয়ার অরিজিন। ওকে, সো ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস উইল বি আই ক্যাপ, অ্যালং ওয়াই অ্যাক্সিস ইট উইল বি জে ক্যাপ, অ্যালং জেড অ্যাক্সিস ইট উইল বি কে ক্যাপ। ওকে,
bird is flying in the sky and at any instant bird is right here, we are considering P point and its coordinate is x, y, z. এবার আমার উদ্দেশ্য কি, বার্ডের লোকেশনকে আইডেন্টিফাই করা উইথ দ্য হেল্প অফ এ ভেক্টর, with the help of a vector. That very vector will be known as position vector, because ওই ভেক্টরের দায়িত্ব হচ্ছে ওর বার্ডের পজিশনকে আইডেন্টিফাই করা বা লোকেশনকে আইডেন্টিফাই করা অ্যাট এনি ইনস্ট্যান্ট। আন্ডারস্টুড? আচ্ছা, তাহলে পজিশন ভেক্টরটা কী হবে, আগের মতো ডাইরেক্ট তুমি একটা লাইন ড্র করবে স্টার্টিং ফ্রম দ্য অরিজিন পয়েন্টিং টুয়ার্ডস দ্য ইনস্ট্যান্টেনিয়াস লোকেশন অফ দ্য ফ্লাইং বার্ড। ইনস্ট্যান্টেনিয়াস কেন বলছি, বার্ড কি সবসময় এই জায়গাতেই থাকবে, কোনো একটা ইনস্ট্যান্টে থাকবে, ওই ইনস্ট্যান্টটা যখন পার হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে তো বার্ড তো আরেক জায়গায় চলে যাবে। মনে করো আমি ফটো তুলেছি পাখি আকাশে ওড়ার সময়, যখন ফটো ক্লিক করেছি ওই টাইমে পাখিটা যেই জায়গায় ছিল সেই জায়গার পজিশন ভেক্টর, বুঝতে পেরেছ? এবং এটা হবে তোমার আর ভেক্টর, এই আর ভেক্টরটা হবে ওপি ভেক্টর। এভরি টাইম ইউ আর টু চুজ আর ভেক্টর টু রিপ্রেজেন্ট পজিশন ভেক্টর, ওকে? কিন্তু তার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন আর 3 ডাইমেনশনের উপর বেস করে। তার মধ্যে একটা টার্ম আসবে যদি 1 ডাইমেনশন হয়, তার মধ্যে 2টা টার্ম আসবে, দেখতে পেরেছি আমরা এক্স আর ওয়াই 2 ডাইমেনশন হলে, তার মধ্যে 3টা টার্ম আসবে আমরা এক্সপেক্ট করছি ইন কেস অফ 3 ডাইমেনশন। চলো আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয় কিনা দেখে নিই। হয়ে যাবে, ঠিক আছে, আমাদের বিশ্বাস আছে না আমাদের উপর, ওকে? তাহলে পি পয়েন্টে পৌঁছানোর জন্য আমাদের ওই আগের রেস্ট্রিকশনের কথা চিন্তা করতে হবে। উই শুড মুভ অ্যালং দ্য অ্যাক্সিস অর প্যারালাল টু দ্য অ্যাক্সিস, এই হচ্ছে রেস্ট্রিকশন। চলো আমাদের রেস্ট্রিকশন অবে করে আমরা ওই পি পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছি, ঠিক আছে? প্রথমে আমরা এই যে দেখো এক্স, এই এক্স ডিস্টেন্স মুভ করব অ্যালং এক্স অ্যাক্সিস, ওকে? রাইট ফ্রম দ্য origin we will start our journey. Suppose this much distance is x, okay? এরপর y এর ভ্যালু যা থাকবে এতটা ডিস্টেন্স আমাকে প্যারালাল টু y অ্যাক্সিস মুভ করতে হবে, বুঝতে পেরেছো? বিকজ ও পয়েন্ট থেকে যখন শিফট হয়ে এই পয়েন্টে চলে এসেছি, আমি কি আর ব্যাক করে ওতে যেতে পারবো না? ওতে গেলে না আমি অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস মুভ করব, আমি তো অরিজিন থেকে শিফট হয়ে গেছি অলরেডি, আমার কাছে আর তোর কোনো স্কোপ নেই যে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আমি মুভ করব, তো আমাকে এখন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মুভ করতে হবে, ঠিক আছে? তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আমি মুভ করব, কতক্ষণ অবধি আমি মুভ করব, যতক্ষণ অবধি ডিস্টেন্সটা কত হচ্ছে, ওয়াই হচ্ছে, ঠিক আছে? তাহলে অলমোস্ট এই ডিস্টেন্সটা ওয়াই আমরা ধরে নিচ্ছি। নেক্সট স্টেপ ইজ টু মুভ প্যারালাল টু জেড অ্যাক্সিস। এটা যদি এক্স আর ওয়াই হরাইজন্টাল প্লেনকে ডিনোট করে, জেড ডিনোট করবে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনকে, ঠিক আছে? তাহলে আমাকে উপরের দিকে এবার মুভ করতে হবে যতক্ষণ অবধি আমি পি পয়েন্টটাতে পৌঁছাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এক্স্যাক্টলি কত হতে হবে বলো তো, জেড এর সমান, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই যে ওয়াই এর ডাইরেকশনে বলো ইউনিট ভেক্টর কী হবে, জে ক্যাপ। এই যে জেড ডিস্টেন্স, এই ডাইরেকশন ইউনিট ভেক্টর কী হবে, কে ক্যাপ, বিকজ দিস ডাইরেকশন ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস। এবার পি পয়েন্টে পৌঁছানোর জন্য আমি কি করেছি, আমি প্রথমে এক্সের দিকে মুভ করেছি অ্যালং এক্স অ্যাক্সিস, কতটা পথ মুভ করেছি, এক্স ডিস্টেন্স, এক্স অ্যাক্সিসের দিকে বোঝানোর জন্য আই ক্যাপ। এরপর কি করেছি, এরপর ওয়াই অ্যাক্সিসের প্যারালালে মুভ করেছি, কতটা ডিস্টেন্স, ওয়াই ডিস্টেন্স, ওয়াই ডাইরেকশনের দিকে বোঝানোর জন্য জে ক্যাপ। এরপর আমি কোন দিকে মুভ করেছি, এরপর আমি জেড অ্যাক্সিসের প্যারালালে মুভ করা শুরু করেছি ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে, কতটা ডিস্টেন্স, জেড ডিস্টেন্স, জেড অ্যাক্সিসের প্যারালাল বোঝানোর জন্য কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল পজিশন ভেক্টরের চেহারা, ওকে? এই 3 ডাইমেনশনাল পজিশন ভেক্টরটা কার, ফ্লাইং বার্ডের। কোনো একটা ইনস্ট্যান্টে, যে ইনস্ট্যান্টে ফ্লাইং বার্ডটা পি পয়েন্টে ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, আর ভেক্টর। ক্লিয়ার? নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা চলো এজিউম করছি একটা ভেক্টর এ এবং তার এক্স ওয়াই আর জেড ডাইরেকশনে তার যে ভ্যালুগুলি হবে সেই ভ্যালুগুলি আমি এজিউম করে নিচ্ছি এ এক্স,
এ ওয়াই আর এ জেড, এটা এ ভেক্টরের ভ্যালু কোন দিকে, অ্যালং এক্স এক্সিস। তাহলে এখানে আমি ইউনিট ভেক্টর কী লিখবো, আই ক্যাপ, এটার সঙ্গে কি লিখবো, জে ক্যাপ, এটার সঙ্গে কে ক্যাপ, বাস হয়ে গেল এ ভেক্টর। ঠিক আছে, এই জিনিসগুলিকে এ এক্স এ ওয়াই এ জেড এদেরকে অর্থোগোনাল কম্পোনেন্টও বলা হয়। ঠিক আছে, বা অর্থ নর্মাল কম্পোনেন্টস, বুঝতে পেরেছো, পরে পাবে এটা। এবার ম্যাগনিটিউড বের করার ফর্মুলা হচ্ছে মড এ ভেক্টর উইল বি স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই জিনিসটা মড এ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার কী করে আসলো, এটা তখনই তুমি বুঝতে পারবে যখন ভেক্টরের ডট প্রোডাক্টটা বা স্কেলার প্রোডাক্ট তুমি পড়ে নেবে। ঠিক আছে, তখন আমরা এটা প্রুফ করে দেখাবো, আপাতত এটা মনে রাখো। ওকে, পি একটা পয়েন্ট আমরা এজিউম করছি 1, -2, 3। আমাকে বলা হয়েছে কোশ্চেনে যে পি পয়েন্টের যে পজিশন ভেক্টর হবে সেই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড বের করো। ঠিক আছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য পজিশন ভেক্টর অফ দিস পয়েন্ট। সো ফার্স্ট অফ অল হোয়াট উই উইল রাইট ডাউন দ্য পজিশন ভেক্টর অফ দিস পয়েন্ট, অ্যান্ড দিস উইল বি হোয়াট, 1 i cap প্লাস -2 j cap প্লাস 3 k cap। ওকে, বুঝতে পেরেছ? এবার একটা জিনিস খেয়াল করবে যে এখানে আমি -2 j cap লিখিনি, প্লাস দিয়ে -2 কে ব্র্যাকেটে লিখেছি। রিজনটা কি? রিজনটা হচ্ছে দেখো এরকমভাবে আমাকে ভেক্টরকে এক্সপ্রেস করতে হবে, কোনোভাবেই মাইনাস থাকতে পারবে না এগুলিতে। আর যদি মাইনাস থাকে তাহলে তাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এইভাবে। ঠিক আছে, এই মাইনাসওয়ালা জিনিসটাকে আমরা এ ওয়াই হিসাবে ট্রিট করব, আর এ এক্স হবে 1 আর এ জেড হবে 3। ক্লিয়ার? এই জায়গাতে স্টুডেন্ট কিন্তু ভুল করে, বুঝতে পেরেছ? তাহলে এখানে আর ভেক্টরের ম্যাগনিটিউড কী হবে, 1 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সলভ করলে কত হবে? তো এটা 9 হচ্ছে, এখানে হচ্ছে 4, 9 আর 4 কত, 13 প্লাস 1 14, তাহলে স্কোয়ার রুট অফ 14 ইউনিট হবে। সো লেটস সলভ ওয়ান নিউমেরিক্যাল। ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর along the direction of position vector of a moving object whose location at any instant is p1, 3, 5. How to solve this numerical? First of all, we have to write the position vector, isn't it? The position vector will be OP vector. This will be 1 i cap plus 3 j cap plus 5 k cap. What was the definition of unit vector along the direction of r vector? It was like this: r cap is equal to r vector by mod r. So r vector we will directly write here I cap plus 3 j cap plus 5 k cap, and mod r will be square root of 1 square plus 3 square plus 5 square. It will be what? I cap plus 3 j cap plus 5 k cap divided by square root of 1 plus 9 plus 25. It will be what? 1 plus 9 plus 25. What will be the result? Huh? Sure. Let's check it out. 10 plus 25, it is 35. This is equal to 1 by root over 35 multiplied by I cap plus 3 j cap plus 5 k cap. Now we are going to talk about displacement vector. This vector is also very important. Displacement vector টা ডিসকাস করার আগে তোমাকে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন জানতে হবে। দুইটা ভেক্টরকে অ্যাড করার জন্য দুইটা ল পাওয়া যায়। হ্যাঁ, আমাদের সিলেবাসে দুইটা ল আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল আর একটা
প্যারালেলোগ্রাম ল। আর মোর দেন 2 ভেক্টরকে অ্যাড করার জন্য আরেকটা ল ইউজ করতে হয়, সেটা হচ্ছে পলিগন ল অফ ভেক্টর এডিশন, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। আমরা এজিউম করছি এ আর বি হচ্ছে দুইটা ভেক্টর যাদেরকে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। এটা ফিগার 1-এ দেখানো আছে, ঠিক আছে। এবার একটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে, একটা ভেক্টরকে উইদাউট অল্টারিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন আমরা শিফট করতে পারি। তাহলে কয়ভাবে শিফট করতে পারি? দুইভাবে। একটা হচ্ছে একটা পার্টিকুলার লাইনের দিকে লাইন ওয়াইজ শিফটিং, তাকে বলা হয় লিনিয়ার শিফট, ওকে, অর অ্যাক্সিয়াল শিফট। আর অ্যানাদার শিফটিং ক্যান বি ডান ল্যাটারালি, ওকে, দ্যাট টাইপ অফ শিফটিং উইল বি নোন এজ ল্যাটারাল শিফট। দেখো আমরা এক্সপ্লেন করছি। এ ভেক্টরটা মনে করো এই মার্কারটা থেকে একটু বড়, ঠিক আছে। এ ভেক্টরের সাইজটা তোমরা একটু দেখে নাও। আমরা এটাকে এখানে শিফট করার চেষ্টা করব, সাইজ দেখে নাও, বাহ অলমোস্ট ম্যাচ করছে। বি ভেক্টরটা দেখে নাও, এক্স্যাক্টলি এজ দ্য সাইজ অফ দ্য মার্কার, ইজন্ট ইট? এই প্যারালালি কিন্তু শিফট করব, ঠিক আছে। বি ভেক্টরের শিফটিংকে বলা হচ্ছে এখানে ল্যাটারাল শিফটিং, আর এ ভেক্টরের শিফটিংকে বলা হচ্ছে কি অ্যাক্সিয়াল অর লিনিয়ার শিফটিং, ওকে। এবার ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন বলছে যে এই দুইটা সাইড দিয়ে যদি দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এবং এই দুইটা ভেক্টর যদি একই অর্ডারে থাকে, একই অর্ডারে মানে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে দুইটাই, তাহলে আমার ট্রায়াঙ্গেলটাকে কি করতে হবে? এবার আমার ট্রায়াঙ্গেলটাকে ক্লোজ করতে হবে এবার, ঠিক আছে। এটা ওপেন ট্রায়াঙ্গেল হয়ে আছে, ক্লোজ করো, থার্ড সাইড ড্র করো। থার্ড সাইডটা এমনভাবে ড্র করতে হবে যাতে থার্ড সাইডের ডাইরেকশানটা ফার্স্ট আর সেকেন্ড সাইডের ডাইরেকশানের অপোজিট যেতে হয়, অর্থাৎ থার্ড সাইডের অর্ডার হতে হবে ফার্স্ট আর সেকেন্ড সাইড দিয়ে যে দুইটা ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করছি ওই দুইটা ভেক্টরের ডাইরেকশানের অপোজিট অর্ডারে। বুঝতে পেরেছো? তাহলে থার্ড সাইড তোমাকে কি দেবে? থার্ড সাইড দেবে এ ফার্স্ট দুইটা সাইড দিয়ে যে দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছো ওই দুইটা ভেক্টরের সাম। তার মানে আমি ট্রায়াঙ্গেল ল ইউজ করে লিখতে পারবো আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বুঝা গেছে? তো এটা স্টেটমেন্ট কি হবে দেখো, ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বাই দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য সেম অর্ডার, দেন the third side of the triangle drawn in the opposite order will be representing the magnitude and direction of the resultant of two vectors. Understood? চলো এখানে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা এবার বোঝার চেষ্টা করছি। আমরা প্রথমেই টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করব এবং তার মধ্যে একটা পার্টিকেলকে অ্যালাউ করব মুভ করার জন্য। মনে করো পার্টিকেলটা ইনিশিয়ালি এ পয়েন্টে ছিল, এটা কিছুক্ষণ পর বি পয়েন্টে চলে গেল, ঠিক আছে। এটা টাইম যখন t1 ছিল তখন তার লোকেশন হচ্ছে এ, টাইম যখন t2 তখন তার লোকেশন হচ্ছে বি, ঠিক আছে। এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, ওকে। Now what will be the displacement vector? Displacement vector will be the length of the shortest path connecting the initial point and final point, ঠিক আছে। যেহেতু আমি এখানে ভেক্টর বলছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তার একটা ডাইরেকশন থাকতে হবে। তার ডাইরেকশনটা কোন দিকে হবে? স্টার্টিং ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট পয়েন্টিং টুয়ার্ডস ফাইনাল পয়েন্ট। আর তার ম্যাগনিটিউডটা হবে এই যে শর্টেস্ট পাথ যেটা আমি পাচ্ছি এ থেকে বি এর দিকে, অ্যাকচুয়াল পাথ না, অ্যাকচুয়াল পাথ তো এটা ব্যান্ড পাথ, এটা তার কি অ্যাকচুয়াল পাথ নাকি? অ্যাকচুয়াল পাথের দিকে যদি তুমি লেন্থ নাও তাহলে ডিস্টেন্স পাবে, আর এটা কি? এটা শর্টেস্ট পাথ। কানেক্টিং the initial point A and the final point B, and this will be the displacement of the particle, isn't it? Huh? So displacement vector will be what? AB vector will be the displacement vector. Here AB vector will be what? Displacement vector. Displacement vector will be AB vector.
Now how to get AB vector? This is our objective. Okay, in order to get AB vector, we have to have the position vector of the initial point or starting point of the particle. Suppose this is r1 vector and final position vector of the particle, that is OB vector, is r2 vector. Okay, and what is this? Straightforward from A to B, this is our displacement vector, say S vector. This is the displacement vector S. Okay, understood? Now we will use the triangle law here. Now look at the triangle OAB. Okay, now you will find that r1 vector and S vector both are taken in the same order in anti-clockwise direction. So from here we can write OA vector plus AB vector is equal to OB vector, isn't it? OB vector is taken in the opposite order as that of OA vector and AB vector. Okay, now what do we need? We need AB vector. So AB vector will be what? AB vector will be OB vector minus OA vector. Put the values of OB vector and OA vector. OB vector is what? R2 vector and OA vector is what? R1 vector. That means the displacement vector is equal to position vector of the final point of the particle minus position vector of the initial point of the same particle. Understood? So let's find out the expression for displacement vector in terms of x1 y1 and x2 y2. Before that, we need to get the expressions of r1 vector and r2 vector. Let this equation be 1. So our r1 vector will be what? x1 I cap plus y1 j cap, and r2 vector will be what? x2 I cap plus y2 j cap. এবার তুমি r1 ভেক্টর আর r2 ভেক্টরকে ইকুয়েশন 1 এ পুট করো, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেয়ে যাবে। তো ফ্রম 1 উই গেট ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু x2 i cap প্লাস y2 j cap minus x1 i cap plus y1 j cap. This is equal to x2 minus x1 I cap plus y2 minus y1 j cap. Okay, now if you have been asked to find the magnitude of displacement vector, what you have to do? You have to simply write down square root of x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. Suppose in one numerical you have been asked to find the unit vector along the direction of displacement vector. So for that purpose you have to write down s cap is equal to s vector by mod s. So s vector is right here, mod s is also ready to use, isn't it? You have to use s vector and mod s and you will get automatically the unit vector along the direction of displacement vector. That's it. আমরা কখন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের ইকুয়াল বলবো? হ্যাঁ, আমরা একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের ইকুয়াল তখনই বলতে পারবো যখন দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড আর ডাইরেকশন কি হবে? সেম টু সেম হবে। এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য যে অ্যারো ইউজ করা হয়েছে এটার লেন্থ, আর বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য যে অ্যারো ইউজ করা হয়েছে এই দুইটার লেন্থই কি হচ্ছে? সেম। তো এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড দুইটা সমান। আবার এ ভেক্টর লেফট টু রাইট, আবার বি ভেক্টরও কি ডিনোট করছে লেফট টু রাইট, তাহলে এ ক্যাপ আর বি ক্যাপ কী হবে? সেম হবে। তাহলে আমরা বলতে পারি mod a vector a cap is equal to mod b vector b cap, that is a vector is equal to b vector. দেখো এখানে নেগেটিভ ভেক্টর যদি আমাদের বুঝতে হয় প্রথমে আমাকে একটা ভেক্টরকে এজিউম করতে হবে, তারপরে না তার নেগেটিভ ভেক্টর বের করব, ঠিক না? তাহলে চলো আমরা এ ভেক্টর আমরা এজিউম করলাম এইভাবে যেটা দেখানো হচ্ছে ডায়াগ্রামে। এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর কী হবে? এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর হবে সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডাইরেকশনের আরেকটা ভেক্টর, ঠিক আছে? মনে করো এটা বি ভেক্টর, এখানে দেখা যাচ্ছে এ ক্যাপ হচ্ছে লেফট টু রাইট আর বি ক্যাপ হচ্ছে রাইট টু লেফট। ওকে, তাহলে আমি লিখতে পারি এ ক্যাপ হচ্ছে মাইনাস বি ক্যাপ, অর্থাৎ রাইট টু লেফট যে ডাইরেকশন সেটাকে লেফট টু রাইট বানানোর জন্য মাইনাস দিয়ে ইন্টু করতে হবে। আর এই দুইটা দেখো, এই দুইটার এরর লেন্থ অলমোস্ট সেম,
তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি ডায়াগ্রাম থেকে, মড এ ভেক্টর ইকুয়াল টু মড বি ভেক্টর, পাচ্ছি কি না? হ্যাঁ, এবার এক কাজ করো, দুই দিকে, এটার দুই দিকে আমি কি করছি, এ ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। দেখো দুই দিকে আমি এ ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করছি, এই সাইডে এ ক্যাপকে আমি মাইনাস বি ক্যাপ দিয়ে রিপ্লেস করব, রাইট সাইডে মড বি ভেক্টর মাইনাস বি ক্যাপ, ক্লিয়ার? এরপর আমি কি পাবো, লেফট সাইডে আমি পাবো এ ভেক্টর, বিকজ একটা ভেক্টর হচ্ছে ম্যাগনিটিউড আর তার ডাইরেকশনের প্রোডাক্ট, ঠিক না? কিন্তু রাইট সাইডে আমি কি পাবো, রাইট সাইডে দেখো কি পাচ্ছি, মাইনাস মড বি ভেক্টর বি ক্যাপ, that is we are getting a vector equal to minus b vector. Okay, here the angle between two opposite vectors will be 180 degree, and angle between two equal vectors will be what? 0 degree. Suppose this is a cap, this is b cap, this one is a vector, this one is b vector, here angle will be 0 degree. Next is the fixed vector. ফিক্সড ভেক্টর কি, ওই সমস্ত ভেক্টরগুলিকে ফিক্সড ভেক্টর বলা হবে যাদের স্টার্টিং পয়েন্ট ফিক্সড, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ পজিশন ভেক্টর নিয়ে আলোচনা করেছি, সবগুলি পজিশন ভেক্টর তুমি দেখে থাকবে যে সবগুলিকে ড্র করা হয়েছে অরিজিন থেকে, ঠিক কি না? যেখান থেকে খুশি সেখান থেকে আমি ড্র করতে পারবো না, তাহলে পজিশন ভেক্টর হচ্ছে ফিক্সড ভেক্টরের একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টরের কনসেপ্টটা জাস্ট অপোজিট টু ফিক্সড ভেক্টর, ওই সমস্ত ভেক্টরগুলিকে আমি ফ্রি ভেক্টর বলবো যাদের ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট ফিক্সড না। তুমি মনে করো তোমার বাড়িতে একটা কার আছে, তোমার বাড়িতে গ্যারেজ নেই, তোমার বাড়ির সামনে মনে করো বড় রাস্তা আছে, তার মধ্যে তুমি গাড়িটাকে পার্ক করতে চাও রাত্রিবেলা, ঠিক আছে? তাহলে তুমি কি মনে করছো যে তুমি এলোন যে এইরকম যে রাস্তায় গাড়ি রাখছো, আরও অনেকে এরকমভাবে তোমার মতো গাড়ি রাখতে পারে, তাহলে তুমি যেই জায়গায় আজকে গাড়ি রেখেছো কালকে ওই জায়গা থেকেই তোমার গাড়ির ভেলোসিটি শুরু হবে, কিন্তু ওইখান থেকে তো স্টার্ট করবে। কিন্তু এটা কি ফিক্স নেই যে তুমি একই জায়গায় গাড়ি সবসময় পার্ক করবে, তোমার জায়গায় এসে তোমার নেইবার এসে গাড়ি রাখতে পারে, তোমার গাড়ি তুমি যেখানে পার্ক করে রাখো প্রতিদিন সেই জায়গায় বাই চান্স তোমার নেইবার মনে করো অন্য জায়গায় জায়গা পেলো না গাড়ি রাখার জন্য, ওর গাড়ি এখানে রাখতে পারে, তাহলে তোমার গাড়ি কোথায় রাখবে, আরেকটা জায়গায় নিশ্চয়ই রাখতে হবে। তাহলে তোমার গাড়ির ভেলোসিটির স্টার্টিং পয়েন্টটা কি সেম থাকবে না, তাহলে ভেলোসিটি ভেক্টরটা হবে ফ্রি ভেক্টর। ওকে, 9 নাম্বার। নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট কোলিনিয়ার ভেক্টরস। Collinear vectors are those vectors which either act along the line or act along two parallel lines. Understood? Collinear vector is of two kinds. You see, one is like vector or parallel vectors, and another is unlike vectors or anti-parallel vectors. ওকে, তাহলে লাইক ভেক্টরগুলি কোনগুলি হবে, যেই সমস্ত ভেক্টরগুলির মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর আনলাইক ভেক্টর কোনগুলি হবে, যেই সমস্ত ভেক্টরগুলির মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। একটু বোঝার চেষ্টা করছি ডায়াগ্রাম দিয়ে, দেখো এই দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, they are acting along the same line and their directions are also same, so the angle between a vector and b vector will be 0 degree and hence they are like vectors. দেখো আরেকটা ডায়াগ্রামে আমি লাইক ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, এই দেখো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দুইটা ভেক্টরই দেখো প্যারালাল টু ইচ আদার। এখানে ম্যাগনিটিউডের কথা চিন্তা করার দরকার নেই, এখানে শুধু ডাইরেকশন চিন্তা করতে হবে, দুইটা ভেক্টরের ডাইরেকশন দুইটা ভেক্টরের সেম হলেই তারা প্যারালাল ভেক্টর বা লাইক ভেক্টর হবে, and they will come under collinear vectors also because they are acting linearly or along two parallel lines. This is the concept of collinear vector. Collinear vector, it doesn't mean that সব সময় একটা পার্টিকুলার লাইনে দুইটা ভেক্টরকে থাকতে হবে, দুইটা প্যারালাল লাইনে থাকলেও আমি তাদেরকে কি বলবো, কোলিনিয়ার ভেক্টর বলবো, ঠিক আছে? এবার দুইটা প্যারালাল লাইনে অ্যারোগুলি একই দিকে থাকতে পারে দুইটা ভেক্টরের, আবার অপোজিট দিকে থাকতে পারে। একই দিকে থাকলে হবে লাইক ভেক্টর আর অপোজিট দিকে অ্যারো হলে
আনলাইক ভেক্টর, ঠিক আছে। অপোজিট দিকে অ্যারো মানে কি, দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 180 ডিগ্রি। চলো আমরা ডায়াগ্রাম আঁকি এখানে, এ ভেক্টর এদিকে আর বি ভেক্টর এদিকে, their heads are approaching towards each other, so their directions are opposite and hence angle will be what, 180 degree, ঠিক আছে। আরেকটা ডায়াগ্রাম দেখো, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এখানেও তুমি কি পাবে, দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, দুইটা ইকুয়াল ভেক্টর কিন্তু লাইক ভেক্টরস, দুইটা ইকুয়াল ভেক্টর কি হবে, লাইক ভেক্টর। ইকুয়াল ভেক্টরের ডেফিনেশন কি ছিল, এই দেখো, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। ইকুয়াল ভেক্টর আর লাইক ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা কি, দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স ইজ, এখানে ম্যাগনিটিউডের কথা চিন্তা করতে হবে না, এখানে ম্যাগনিটিউডের কথা চিন্তা করতে হবে। আর সিমিলারিটি কি, এখানেও অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর এখানেও অ্যাঙ্গেল 0 ডিগ্রি, খেয়াল করে দেখো। তাহলে একটা কোশ্চেন আসতে পারে নিটে, আন্ডার হোয়াট কন্ডিশন লাইক ভেক্টরস ক্যান বি ট্রিটেড এজ ইকুয়াল ভেক্টরস। যখন দুইটা ভেক্টর যারা লাইক ভেক্টর হিসেবে অ্যাক্ট করছে বা প্যারালাল ভেক্টর হিসেবে অ্যাক্ট করছে, তাদের ম্যাগনিটিউড যখন সমান হবে, তখন তাদেরকে স্পেশালি কি বলা হবে, ইকুয়াল ভেক্টরস, ওকে। তখনই আমরা এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর বলতে পারবো। আদারওয়াইজ এখানে যদি ম্যাগনিটিউড সমান না হয়, ইভেন দো দে আর শোয়িং দ্য সেম ডাইরেকশন, উই ক্যানট রাইট এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। আন্ডারস্টুড? দেখো তাদের ম্যাগনিটিউড ডিফার করছে। এখন আমরা কোপ্ল্যানার ভেক্টরকে ডিফাইন করতে যাচ্ছি। ওই সমস্ত ভেক্টরকে কোপ্ল্যানার ভেক্টর বলা হবে যারা একই প্লেনে লাই করবে। মনে করো তুমি তোমার কপিতে অনেকগুলি ভেক্টর তুমি ড্র করলে, ঠিক আছে, এ বি সি ডি, all the 4 vectors you have drawn in your copy, okay, so all are lying on the plane of the copy, so all these 4 vectors can be considered as the example of coplanar vectors. Now co-initial vectors, the vectors which are having the same initial point, understood, are known as co-initial vectors. We are going to consider a vertical wall, okay, this is the vertical wall and one hook is present in the wall and 3 strings are present in the hook and 3 students are being asked to apply force along these 3 strings. What will happen? They will start applying the forces and the forces are F1 vector, F2 vector and F3 vector. All these 3 forces are acting on the hook at the point O and hence we can say that F1 vector, F2 vector and F3 vector are co-initial vectors, okay. Now it is the time to talk about coterminous vectors, the vectors which will have the same terminal point or you can say same point of application will be known as coterminous vectors, okay. So in order to explain coterminous vectors, what we are doing, we are considering one horizontal ground and one block is resting on this ground, okay. Let O be the point on the block and 3 persons are applying forces on the same point, okay, along 3 different directions. Here F1 vector, F2 vector and F3 vector are the 3 forces. They are acting at a particular point, that is they are having the particular point of application, so they can be considered as the example of coterminous vectors. Understood?